দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। 24শে জুলাই 31 দিনের হলেও বাস্তবতা ছিল তার চেয়েও দীর্ঘ। 5ই আগস্ট ফ্যাসিবাদের পরাজয়ের সাথে সাথে ছাত্র জনতার উত্তাল বিস্ফোরণে এক অভূতপূর্ব পরিস্থিতির জন্ম দেয়। ক্ষোভ আর দ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে গণভবন, সংসদ ভবন সহ বিভিন্ন স্থাপনায়। এটা জুলাই আন্দোলনের অনিবার্য পরিণতি ছিল বলে মত বিশ্লেষকদের। তাদের পরামর্শ, এত রক্ত ও সংকল্পের জুলাই অভ্যুত্থানকে কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। দিন আসে দিন যায়, কিন্তু কোনো কোনো দিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাস। সেরকমই একটি দিন ৩৬ জুলাই অর্থাৎ 5ই আগস্ট। শেখ হাসিনা পালানোর খবরে এক অভূতপূর্ব মুহূর্তের অবতারণা হয়। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের বিপ্লবী সেই উক্তি, আরেক বসন্তে দ্বিগুণ হব, এ যেন তারই বাস্তব রূপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি মার্চ টু ঢাকা ছড়িয়ে পড়ে চারদিক। ক্ষোভ আর দ্রোহে ছাত্র জনতার স্রোত ছুটে চলে গণভবনের দিকে। ওই মুহূর্তে তখন মানুষ ঠিক করে যে কোথায় তার স্ট্র্যাটেজিটা, কৌশলটা নির্ধারণ করে যে কিভাবে দ্রুত এই ইতিহাসের এই ডিফাইনিং মোমেন্ট তৈরি করতে হবে আর কি। নিজেদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রকাশ করতে না পারার কারণে একটা পুঞ্জীভূত ক্ষোভ আমরা দেখেছি, এবং আমি মনে করি এই আন্দোলনের যে বহিঃপ্রকাশ এবং পরবর্তীতে যে আন্দোলনের অর্জন সবই কিন্তু এই ক্ষোভের ফলে হয়েছে। বিনা ভোট, দামি নির্বাচন আর দিনের ভোট রাতে হওয়ায় দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতে মানুষ ছুটে যায় সংসদ ভবনে। উত্তাল আনন্দ উল্লাসের জোয়ার বয় তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়েও। এত রক্ত ও সংকল্পের মধ্য দিয়ে গড়ে ওঠা জুলাই অভ্যুত্থানের এক বছরে আশা-আকাঙ্ক্ষা পূরণে দেখা দিয়েছে প্রশ্ন। বিশ্লেষকদের পরামর্শ, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। এখন আমাদের নজর দিতে হবে যে সঠিক নেতৃত্বটা কিভাবে তৈরি করে আনা যায়। সেই জন্য দলগুলোতে গণতন্ত্র চর্চাটা খুব জরুরি। আইনের শাসনকে এমনভাবে আপনার বাস্তবায়ন করতে হবে যাতে এই আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়। একেবারে তো অর্জিত হয়নি, তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হয়তো যে ট্র্যাকে আমরা আছি ভবিষ্যতে হয়তো অর্জিত হতে পারে। জুলাই গণ অভ্যুত্থান নিঃসন্দেহে ইতিহাসে অম্লান বা অক্ষয় হয়ে থাকবে, তবে এটি যেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এমন বাক্যে আটকে না থাকে, সেদিকে জাতিগত দায়িত্ব নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 24শে জুলাই জুড়ে উত্তাল ছিল নরসিংদী। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ নানা কর্মকাণ্ডে বিরামহীন রাজপথে ছিল আন্দোলনকারীরা, আর মারমুখী অবস্থানে ছিল আন্দোলন দমনকারীরাও। এমন সংঘাতময় পরিস্থিতিতে জেলায় শহীদ হন 22 জন, আহত 443 জন। সে সময় জেলা কারাগারে হামলা, আগুন, লুট আর আসামি পালানোর ঘটনা উঠে আসে আলোচনায়। জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে ঢাকা, রংপুর, রাজশাহীর মতো বিক্ষুব্ধ ছিল নরসিংদীর ছাত্র জনতা। 16 জুলাই অবরোধ করা হয় ঢাকা সিলেট মহাসড়কে জেলখানার মোড়। 18 জুলাই বিকেলে পুলিশের গুলিতে নিহত কিশোর তাহমিদ ভুইয়া। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়। 19 জুলাই আক্রমণ হয় নরসিংদী জেলা কারাগারে। পালিয়ে যায় 126 বন্দী, লুট হয় কারাগার। রাজপথে ছাত্র জনতার প্রতিরোধ দমাতে আগ্রাসী হয়ে ওঠে প্রশাসন। 5ই আগস্ট পর্যন্ত 19 দিনে নিহত হন 22 জন, আহত হন 4 শতাধিক। 2 আগস্ট তারা যখন এই আন্দোলনে আমাদের উপর অতর্কিত হামলা করে পুলিশের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে, তখনই নরসিংদী আওয়ামী লীগের পতন হয়ে যায়। কারণ মানুষ তখন আর অভিভাবকরা আর বাসায় থাকে নাই, সবাই এই আন্দোলনের রাস্তায় নেমে যায়। আন্দোলনে আপনার শান্তিপূর্ণ আমরা যে সমাবেশটা করি জেলখানা মোড়ে, এই আপনার ওভারব্রিজ বা যে ব্রিজের নিচে আমরা যখন ছাত্র জনতারা উপস্থিত হই, ছুড়াগুলি ছুড়ে অনেকে আহত হয়। শহীদ তাহমিদ, তার শরীরে গুলি লাগে। ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতন ত্বরান্বিত হয়, কিন্তু 1 বছর পার হলেও স্বৈরশাসনের রেশ কাটেনি অভিযোগ জুলাই যোদ্ধাদের। সর্বাত্মক চেষ্টা করছি, দেশ সংস্কার হবে, বিচার কার্য হবে, এর মাধ্যমে আমাদের দেশ একদম পূর্ণ গঠন হবে এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আমরা যে আশা করেছি যে 5 আগস্টের পরে দেশটা একটা শান্তি শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে, তা এখনো হয় নাই। হয়তোবা একদল ফ্যাসিস্ট দিয়েছে, 90 ফ্যাসিস্টের সৃষ্টি হচ্ছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে প্রত্যাশা করি একটা স্বাধীন মুক্ত চিন্তার সমাজ, যে সমাজে থাকবে না কোনো ভেদাভেদ। হতাহতের ঘটনায় বিভিন্ন থানা ও আদালতে 30টি মামলা হয়েছে। জড়িতদের ধরতে প্রতিনিয়তই চলছে অভিযান। আমাদের নরসিংদী জেলায় মোট 30টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে 21টি হত্যা মামলা এবং 9টি হয়েছে
আদার্স সেকশনের মামলা। নিয়মিতভাবে এই আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করি জেলা পুলিশের পক্ষ থেকে। একই সাথে আমাদের ডিবি টিম এবং ডিএসবিও কাজ করে। কারাগার থেকে পালানোদের মধ্যে ১৪৫ জন এখনও নিখোঁজ। উদ্ধার করা যায়নি ২৯টি আগ্নেয়াস্ত্রসহ ৬,০০০-এর বেশি গুলি। ডিবিসি নিউজ ডেস্ক। সরকার পতনের এক দফা ঘোষণার পর থেকেই বন্দর নগরী চট্টগ্রাম ছিল বিপ্লবের অন্যতম দুর্গ। ৪ আগস্টে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে নেমেও সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়। বুলেট উপেক্ষা করে চট্টগ্রামের রাজপথ দখলে নেন আন্দোলনকারীরা। আর ৫ই আগস্ট সরকার পতনের পর বন্দর নগরী পরিণত হয় মিছিলের নগরীতে। রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ। তবে সেদিনও চট্টগ্রামের পুলিশ লাইন্স সহ বেশ কিছু জায়গায় ঘটে গোলাগুলির ঘটনা। হতাহত হন অনেকে। ৪ আগস্ট বিকেলে বন্দরনগরীর নিউ মার্কেট মোড়ে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ। ক্ষমতা ধরে রাখতে তখন মরণ কামড় দিতে মরিয়া হাসিনা সরকারের নেতাকর্মীরা। তবে দুপুরেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘেরাও করতে নিউ মার্কেট অভিমুখে যাত্রা শুরু করে ছাত্র জনতা। এই সময় তাদের উপর গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। যদিও শিক্ষার্থী ও সাধারণ জনতার প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় পুলিশ ও আওয়ামী লীগ। এ সময় আন্দোলনকারীদের সাথে ঢাল হয়ে পাশে দাঁড়ায় সেনাবাহিনীও। শিক্ষার্থীদের সাথে নানাভাবে যোগ দেয় ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 5 আগস্ট এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সুতরাং আজকে জুলাই বিপ্লবকে শুধুমাত্র কোনো ব্যক্তি গোষ্ঠীর বিজয় মনে করলে ভুল হবে। এটা সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এই ফেসিবাদ থেকে মুক্ত করে দেশকে একটি গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্য। নিউ মার্কেট ছাড়াও লালখান বাজার, কাজীর দেউরি, বহদ্দারহাট, আন্দরকিল্লা পরিণত হয় রণক্ষেত্রে। দফায় দফায় আন্দোলনকারীদের উপর হামলা চলে তীব্রভাবে। ঘরে থাকতে পারে নাই লোকেরা, মানে অবর্ণনীয় জীবনযাপন, এগুলো আপনারা দেশবাসী সবাই জানেন। এই কারণে মানুষের যে বিক্ষোভটা ছিল মানুষের দীর্ঘদিনের এই নির্যাতন নিষ্পেষণের প্রেক্ষিতে মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষাটা ছিল, এটার প্রতিফলন ঘটেছে জুলাইয়ের আন্দোলনে। 5ই আগস্ট সকাল থেকেই অচল হয়ে পড়ে বন্দরনগরীর রাজপথ। মিছিলে, স্লোগানে উত্তাল নিউ মার্কেট, বহদ্দারহাট, মুরাদপুর এলাকা। দুপুরে শেখ হাসিনা সরকারের পতনের খবরে রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ। 4 তারিখ মূলত সব থেকে বেশি সাহসিকতার পরিচয় দিয়েছিল হচ্ছে ছাত্র জনতা, যার মধ্যে বিএনপি ছিল, জামাতের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল, ছাত্র শিবির ছিল, ছাত্রদল, যুবদল ছিল, আর অরাজনৈতিক অনেক মানুষজন ছিল। শিশু, কিশোর, যুবক, যুবতী সব বয়সী মানুষ বের করে আনন্দ মিছিল। বন্দরনগরী চট্টগ্রাম পরিণত হয় মিছিলের নগরীতে। সেদিনও নগরীর বিভিন্ন জায়গায় চলে গোলাগুলি, আহত হয় অনেকে। তবে যে প্রত্যাশা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল, 1 বছর পর প্রাপ্তির জায়গাটাই রয়ে গেছে বিশাল ফারাক। এমনই অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। আন্দোলন পরবর্তী সময়তে দেখা যায় যে এই যে প্রত্যাশা ছিল বৈষম্যহীন বা ন্যায় বিচারের বাংলাদেশ, সেটাতে কিছুটা ফাটা পড়েছে। জুলাই পরবর্তীতে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে ইন্টারিমের প্রতি আমাদের একটা প্রত্যাশা ছিল এবং সময় দেওয়ার যে বিষয় ছিল, সেটা আসলে অতটা ভালোভাবে প্রতিফলিত হয়নি। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন 16 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। লালমনিরহাটের চর ও নিম্নাঞ্চলে বন্যার পানি কমলেও ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা সহ 26 নদ নদীর পানি বেড়ে প্লাবিত এলাকার মানুষ রয়েছে চরম দুর্ভোগে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙন অংশে নামমাত্র জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না, অভিযোগ ভুক্তভোগীদের। রবিবার গভীর রাতে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সোমবার সকাল থেকে তা কমে বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যায়। পানি কমলেও তিস্তার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ। নদীগর্ভে বিলীন হয়েছে জমি ও বসতভিটা। হুমকির মুখে আবাদি জমি ও অন্যান্য স্থাপনা। অনেক জায়গায় নিচু উদ্যোগে বালু ভর্তি বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন নদী পাড়ের বাসিন্দারা। লোকের চলাচল, যানবাহন, বাড়িঘরদোর সব তলে গেছে। গরু ছাগল নিয়ে খুবই করুণ অবস্থা। এই পানি যদি ঢোকে, এই পানি বাইরে দিয়েও খুব সমস্যা হয়। রান্নাঘরে পর্যন্ত পানি উঠে গেছে। এখন কিভাবে আমরা ভাত রান্না করব, খাবো, সেটাও বুদ্ধি পাচ্ছি না।
এদিকে লালমনিরহাটের 5টি উপজেলার নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়ায় পানিবন্দী প্রায় 5,000 মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক। আজকে স্কুল আসে নাই, এখন বন্যার সালে আরো 3-4 দিন আসবে না। আমাদের স্কুল পানি উঠছে, আমি পড়ালেখা করতে পারবো না। সাপ কামড়ার খুব ভয় লাগে, তারপরে স্কুল যেতে ভয় লাগে, ভালো লাগতেছে না। স্কুলও বন্ধ, আজকে স্কুল যেতে পারছি না, ম্যাডামরাও আসতে পারেনি। এরই মধ্যে স্থানীয়দের অভিযোগ, ইন্ট্রাকো সোলার পাওয়ার কোম্পানির সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ। এর ফলে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও উজানে ভাঙন। এটি প্রাকৃতিক ভাঙন নয়, এটি একটা কৃত্রিম ভাঙন। এই কোম্পানিটি গড়ে এটা সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমাদের এই দুর্দশা। নামমাত্র কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা খুব একটা কাজে আসছে না, তবে অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। এখন যে অ্যালার্মিং তথ্য থাকে, তো এর মাধ্যমে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাইকে ফোনে বলেন, হোয়াটসঅ্যাপে আমরা অবহিত করি। এরপরে সেই প্রশাসনের মাধ্যমেই বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আমাদের যে সেকশন অফিসাররা আছে, ওনারাও যাকে যেভাবে চেনেন ওইভাবে তথ্য সামন্ত প্রেরণ করা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 2 তীরে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। তিস্তার পানি কমলেও এখনো পানিবন্দী নিম্নাঞ্চলের প্রায় 12,000 পরিবার। এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিয়াজ আহমেদ শিপন। শিপন, ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কি বলছে জানাবেন। সামিয়া, যেটি আপনি বললেন খবরে, আসলে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখন পর্যন্ত তারা বলছেন যে এখন পর্যন্ত তারা কোনো সাড়া দেয়নি। আমি যেখানে আছি এটি হলো লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৈলমতি কালিকাপুরে স্থানে। এই স্থানে আপনি আমি যদি ক্যামেরায় দেখাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু প্রায় 10টি বাড়ি ছিল, সেই বাড়িগুলো কিন্তু ভেঙে গেছে এবং তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের কাছে তারা জিও ব্যাগ চেয়েছিল, কিন্তু জিও ব্যাগ সেই পরিমাণে দেয়নি। তারা চেয়েছিল, তবে তাদেরকে বলেছে যে আরও দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু জিও ব্যাগ দেয়নি। এবং তারা অভিযোগ করছেন যে পানি উন্নয়ন বোর্ডকে যে সবসময় যে তারা বলে যে আমরা ভাঙনের মুখে থাকি, আমাদেরকে জিও ব্যাগ দেন, কিন্তু তারা কোনো রকম যোগাযোগ করে না এই তীরবর্তী মানুষ। আমি একজনের সঙ্গে কথা বলবো, এই স্থানে যে গত কয়েকদিন থেকে তো ভাঙনের বুকে বেরোচ্ছেন, আপনাদের তো ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, এখন অবস্থা কি আপনাদের? এখানে মূলত 10-12টা বাড়ি ভেঙে গিয়েছে। আর এখানে মূলত সমস্যা যে আমাদের ভেঙনটা যেভাবে ধরছে, এখানে আমাদের প্রচুরভাবে বস্তার দরকার। আর মূলত কথা হলো ইন্টারকো যে পাওয়ার প্ল্যান, সে ওখানে একটা কাজ করছে, ওই পানির যে গুরিংটা দিয়েছে, ওই পানিটা পূর্ব বসে দেখে দিয়েছে তারা। এই পানিটা লাগার কারণে আমাদের এই জায়গাটা খুব দ্রুতভাবে ভাঙন সৃষ্টি হয়েছে। এবং পানি উন্নয়নের বোর্ডের সঙ্গে আমরা যে কথাবার্তা বলছিলাম, তারা আনুষ্ঠানিকভাবে কিছু বস্তা দিয়েছে। আমরা এলাকাবাসী একাত্র হয়ে যেগুলো বস্তা কিনছি, মনে হয় হাজার হাজার বস্তা আমরা এখানে ফেলতেছি, বস্তা আঁকড়াইতে পারতেছি না। এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমাদের সারাক্ষণে যে কথাবার্তাগুলো আমরা বলি, তারা পরিস্থিতি দিয়ে যায়, কিন্তু কোনো কাজে আমাদের লাগে না। শুনছিলেন সামিয়া, আসলে উনি যেটি অভিযোগ করছিলেন যে আসলে পানি উন্নয়ন বোর্ডের কোনো সাড়া দিচ্ছে না। আর আমি যেটি গতকাল থেকে দেখেছি যে লালমনিরহাটের 5টি উপজেলায়, অর্থাৎ নিম্ন অঞ্চলগুলো যেসব আছে, তিস্তা নদীর কিন্তু মূলত বুক উঁচু হওয়ার কারণে পানিগুলো চলে গেছে নিম্ন অঞ্চলে, যার ফলে কিন্তু নিম্ন অঞ্চলে কিন্তু এখনও পানিবন্দী রয়েছে। তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। তারা কিন্তু এখন বিভিন্ন এই উঁচু জায়গায় কিন্তু আশ্রয় নিয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। শিপন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।